প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে গতিবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তা হচ্ছে গ্রাস। তাহলে আজকে কাল বিলম্ব না করে আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, গ্রাস বা প্রক্ষেপক এটা কি? এটা তোমরা নিজেও বাস্তবে তোমরা দেখে থাকবে। অনেক সময় আমরা ফুটবল খেলতে গিয়ে ফুটবলে আমরা কিক করি, এই ফুটবলটা অনুভূমিকের সাথে এটা কোণ করে তীর্যকভাবে চলে যায় গোলপোস্টের দিকে। তাহলে এই যে গোলপোস্টের দিকে চলে যাচ্ছে, তাহলে এই বস্তুটা তখন আমরা এই ফুটবলকে তখন গ্রাস বলি। তাহলে গ্রাসের সংজ্ঞা আমরা এভাবে করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেয়া আছে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে বায়ুর শূন্যে নিক্ষেপ করলে বস্তুটিকে গ্রাস বা প্রক্ষেপক বলে। ইংরেজিতে এর নাম বলে প্রজেক্টাইল। এখন যেমন এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে তীর বা বর্ষার গতি। বর্ষাকে বা তীরকে যদি আমরা ছুঁড়ি বা কোন ঢিলকে ছুঁড়ি, তাও কিন্তু গ্রাসের গতিপথ লাভ করে। এই গ্রাস বা প্রক্ষেপকের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা ধীরে ধীরে এই বৈশিষ্ট্যগুলো চলে আসি। এখন এই বৈশিষ্ট্যগুলো জানতে হলে আমাদের কতগুলো রাশি সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে থাকি এখানে কি রয়েছে। এখানে দেখো, তোমাদের স্ক্রিনে একটা গ্রাসের ছবি দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছ। আর এখানে বোর্ডে আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে আগে অঙ্কন করে রেখেছি। এখন দেখো, একটা বস্তুকে তোমার ও অবস্থানে আছে, এটা ভূমির সাথে আছে। তুমি এই বস্তুটাকে যদি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করো, তাহলে বস্তুটা আবার একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময় পর আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে এই বস্তুটাই হলো গ্রাস। এখন এই বস্তুটা দেখো, যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। এখানে x নট y নট এটা হলো অবস্থান। এখন এটা যদি তোমার একটা নির্দিষ্ট উচ্চতা হয়, তখন এই মানগুলো পরিবর্তন হবে। যেটা ভূমিতে রয়েছে দুইটাকে আমরা 0 0 সাধারণভাবে ধরে নিতে পারি। শিক্ষার্থীরা, এবার দেখো, তাহলে যে কোণে নিক্ষেপ করা হচ্ছে এই কোণটাকে বলা হয় নিক্ষেপণ কোণ। এখানে থিটা দ্বারা সূচিত করা রয়েছে। এটাকে তোমরা ইচ্ছামতো আলফা বা থিটা নট দ্বারাও সূচিত করতে পারো। এখন যে বেগে নিক্ষেপ করা হয়েছে তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। এখন গ্রাসটি একটি এরকম অতিক্রম করতে করতে এটা একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। এখন ভূমি থেকে ওই সর্বোচ্চ বিন্দুর যে উল্লম্ব সরণ বা উচ্চতা তাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা, যেটাকে সাধারণভাবে ক্যাপিটাল এস বা এইচ এম দ্বারা সূচিত করা হয়। বস্তুটি সর্বোচ্চ বিন্দু থেকে আবার পুনরায় ভূমি বিন্দুতে ফিরে আসবে। এই ভূমি বিন্দুতে যখন ফিরে আসবে, শিক্ষার্থীরা দেখো, এই ভূমি বিন্দুতে যখন ফিরে আসবে তখন এইটাকে বলা হয় পতন বিন্দু বা চূড়ান্ত বিন্দু। এখন এই চূড়ান্ত বিন্দু আর আদি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় আনুভূমিক পাল্লা। আমরা আনুভূমিককে অনুভূমিক, যেটা তোমরা সাধারণভাবে ইউজ করতে স্বাচ্ছন্দ্য অনুভব করো, সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তাহলে এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তার মানে আনুভূমিক দিকে একটি গ্রাস সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আনুভূমিক পাল্লা বা হরিজন্টাল রেঞ্জ। শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার রাশিমালাগুলো পরিচয় পেলাম। এভাবে গ্রাসটি বায়ুশূন্যে নিক্ষেপ করার পর বায়ুশূন্যে যতক্ষণ থাকবে তখন এই বায়ুশূন্য অবস্থানকালীন সময়টাকে বলা হবে বিচরণকাল বা আবর্তনকাল। এখন এখানে আবর্তন শব্দটা ব্যবহার করা হবে না, কারণ এখানে গ্রাসের ক্ষেত্রে এটা বিচরণ করবে। এখন আমরা গ্রাসের গতির বৈশিষ্ট্যগুলো দেখব। এখানে দেখো, বৈশিষ্ট্যগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই দেওয়া আছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি তার মানে এর গতি যতগুলো রাশিগুলো পদগুলো রয়েছে তা দুটি উপাংশে বিশ্লেষণ করা যাবে। একটা যদি আমরা এক্স অক্ষ ধরি, তাহলে বাকিটা হবে ওয়াই অক্ষ। দুটো অংশে, তার মানে সরণ, বেগ এবং ত্বরণ সবগুলোরই দুটো উপাংশ থাকবে।
এখানে তোমরা দেখো দ্বিমাত্রিক গতি, এটা যদি ব্যাখ্যা করার জন্য অনুধাবন প্রশ্ন হিসেবে আসে তাহলে আমরা এভাবে দিতে পারি যে এর সরণ, তাহলে এটা সরণ যে কোনো একটা অবস্থানের জন্য অবস্থান ভেক্টর r, তাহলে আমরা এখানে z অক্ষ থাকবে না কারণ ত্রিমাত্রিক না, এটা দ্বিমাত্রিক, তাহলে xi এটা x অক্ষ বরাবর আর yj এটা হলো y অক্ষ বরাবর, তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা দুইটা, একটা ঘুরবে উল্লম্ব সরণকার নিক্ষেপ করার পর এটা উপরের দিকেও যাবে এবং আনুভূমিক দিকেও সরণ করবে, দুইটা একত্রেই ঘটে, এজন্য এটা হয়েছে দ্বিমাত্রিক গতি। এবার দেখো সরণের পর আরেকটি রাশির ব্যাখ্যায় আমরা চলে আসবো শিক্ষার্থীরা। এখানে দেখো, এখানে দেওয়া আছে বেগ, তাহলে এখানে বেগটা দেখো তারও দুটো অংশ, একটা হলো x অক্ষের আর একটা হলো y অক্ষের। তাহলে x অক্ষের যে আদিবেগের যে উপাংশ, তাহলে তোমরা জানো কোণের দিকে হয় cos থিটা উপাংশ, তাহলে v নট cos থিটা উপাংশ, বাকিটা হবে sin থিটা উপাংশ। এটা হলো নিক্ষেপণ বেগ। তাহলে এইভাবে যদি শেষ বেগ হয় t সময় পর বেগ যদি vx হয়, তাহলে আমরা u প্লাস at এই গতি সমীকরণের মতো করে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এইভাবে দুইটা সমীকরণ পেতে পারি। আমরা পরবর্তী স্লাইডে এ নিয়ে আরো বেশি আলোচনায় আসব। এখন দেখো ত্বরণের দুটো অংশ থাকবে, যেহেতু এটা দ্বিমাত্রিক গতি। এখানে একটা তোমাদের জানার জন্য দেয়া আছে যে আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় না, তার বিরাশটি যখন উল্লম্ব দিকে গতিশীল হয় তাহলে এর বেগের আনুভূমিক দিকের বেগের কোনো পরিবর্তন হয় না, তার বেগের যদি পরিবর্তনই না হয় সেখানে ত্বরণ হয় না। কারণ আমরা জানি বেগের পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এটা আমরা পাচ্ছি না। তাহলে এখান থেকে শিক্ষার্থীরা দেখো এখানে, তাহলে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে তোমরা দেখো, তাহলে এটা হলো উল্লম্ব ত্বরণ। তাহলে উল্লম্ব ত্বরণটা কিরকম হবে, এটা যেহেতু জি এর বিপরীত দিকে, জি নিম্নমুখী হয় অভিকর্ষ ত্বরণ, এটা তার বিপরীত, তাহলে মাইনাস জি হিসেবে ত্বরণ। তার মানে আমাদের সর্বদাই একটি ব্রাশের ক্ষেত্রে ত্বরণ হয় একমাত্রিক, কারণ আনুভূমিক ত্বরণ এটা থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তিনটা রাশির ব্যাখ্যার মাধ্যমে আমরা দ্বিমাত্রিক গতির প্রমাণ আমরা পেতে পারি এবং সেই প্রশ্নের উত্তরও তোমরা দিতে পারবে। এবার আরেকটি বৈশিষ্ট্য আসি, রাশির গতিপথ সর্বদা প্যারাবোলা বা উপবৃত্তাকার বা পরাবৃত্তাকার হবে। শিক্ষার্থীরা, এটার ব্যাখ্যা আমরা পরবর্তী অংশে গতি বিশ্লেষণে দেখব যেটা কিভাবে হয় এবং তা গতি সমীকরণ কোন সমীকরণকে অনুসরণ করে তা আমরা দেখতে পাবো। এবার দেখো শিক্ষার্থীরা, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন। সর্বোচ্চ উচ্চতা এখানে দেখো এই বিন্দুতে আসে, তাহলে এখানে দেখো, এখানে তোমরা দেখো উচ্চতায় যেহেতু আর গমন করে না, তার উল্লম্ব দিকের বেগের উপাংশ থাকে না, থাকে অনুভূমিক দিকের বেগের উপাংশ, যার ফলে vy এর মান 0 হয়ে যায়। vy এর মান 0 হওয়ার কারণে এখানে দেখা যায় vx টাই থেকে যাচ্ছে। তার মানে এখানে দেখো, তাহলে বেগের এই উপাংশটা আমরা 0 পাচ্ছি, তাহলে শুধুমাত্র এই উপাংশ থাকে। এই জন্য আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় রাশির বেগ সর্বনিম্ন, কারণ উল্লম্ব উপাংশের মান 0 হয়ে যায়। এভাবে অনুধাবন প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা। পরের আরেকটি বৈশিষ্ট্য আসি, সর্বাধিক উচ্চতায় রাশির গতি একমাত্রিক। কারণ সর্বাধিক উচ্চতায় যখন আসে তখন উল্লম্ব গতি থাকে না, তার ফলে এটা 0 হয়ে যায়। তাহলে কম্পোনেন্টগুলো সবই পাওয়া যাচ্ছে কোন উপাংশে, আনুভূমিক উপাংশে, যার ফলে আমরা বলতে পারি এইটার সাথে আমরা মিলে যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক, কারণ আনুভূমিক উপাংশ থাকে শুধুমাত্র। সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগ ও ত্বরণের মাঝখানের কোণ 90 ডিগ্রি। দেখো সর্বাধিক উচ্চতায় হলে এখানে বেগটা যেহেতু এই আনুভূমিক বরাবর হয় এবং অভিকর্ষ ত্বরণ নিম্নমুখী হয়, তাদের মাঝখানের যে এখানে কোণটি হবে সেই কোণটি হবে কত, সমকোণ বা 90 ডিগ্রি। নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে এটা আমরা প্রমাণ করে দেখব যে আনুভূমিক পালা তুমি এখানে নিক্ষেপণ যে বস্তুটাকে তুমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো সেটাই সর্বাধিক আনুভূমিক দূরত্ব গিয়ে পতিত হবে। তাহলে আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে প্রমাণে চলে আসব। এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রাসের গতির সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এই সমীকরণগুলো আলোচনায় চলে যাব। তোমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছ, ছকটি খেয়াল করো। তাহলে এখানে আমরা সেই বিষয়ে আসব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে যে প্রথমে আছে আদি অবস্থান। আদি অবস্থান হলো ও বিন্দুতে। ও বিন্দুতে দেখো রাশিটি যখন অবস্থান করে তাহলে ভূমিতে থাকে, তার মানে আনুভূমিক অবস্থানে সরণ কত 0, আর ওখানে উল্লম্ব সরণ 0, এজন্য দুটোই 0 0 হয়েছে। আদি নিক্ষেপণ বেগ, এই উপাংশটা তোমরা আমরা আগের
স্লাইডে দেখেছি সেখানে দেখতে পাচ্ছ যে এখানে আনুভূমিক, যেহেতু এটা আনুভূমিক দিকের সাথে কোণ করে উৎপন্ন হয়, সেই জন্য আমরা লিখতে পারি Vx নট ইকুয়াল টু ভি নট কস থিটা। ঠিক আছে, এই বেগে সে আনুভূমিক পথ বরাবর চলে যাবে। আর ভি ওয়াই নট উল্লম্ব দিকে মানে উপরের দিকে উঠবে, তার মানে ভি ওয়াই নট হবে ভি নট কস থিটা নট। ঠিক আছে, তাহলে বা থিটা, তাহলে এই হিসেবে আমরা প্রকাশ করতে পারি। ত্বরণ, ত্বরণের ব্যাখ্যা তোমরা আগের স্লাইডে আমি দিয়েছি, তোমরা সেখান থেকে পেয়েছো নিশ্চয়ই। এবার আসো টি সময় পরে বেগ কত হবে। টি সময় পরে বেগের সমীকরণটা দেখো, কারণ এই আগের মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেখো আদি নিক্ষেপণ বেগের মান কত দেয়া আছে, মানটি যদি বসাও এবং ax এর মান যদি বসিয়ে দাও, তাহলে আসলে আমাদের কোনটাই থাকবে v নট cos থিটা। এভাবে যদি একইভাবে উল্লম্ব বেগ বের করি টি সময় পরে, তাহলে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে এখানে সমীকরণে দেখো v নট sin থিটা নট মাইনাস gt। তার মানে এখানে মাইনাস কেন, কারণ ay এর মান হবে মাইনাস g। তাহলে তোমরা এভাবে সমীকরণ থেকে বেগ বের করতে পারো। এখান থেকে যদি দুইটা বেগ বের করতে পারো, তাহলে টি সময় পরে যে মূল বেগ হবে, তাহলে vx vy, এটা x অক্ষের, এটা y অক্ষের, এই ক্যাপ দিতে হবে কারণ আমরা এটা আয়তাকার ভেক্টর বসিয়েছি। তাহলে এখান থেকে বেগ থেকে যদি মান বের করতে চাও, তাহলে আমরা এটা পরম মানগুলো নিয়ে আমরা বর্গ এবং পরবর্তী যোগ করে রুট করলে আমরা সেখান থেকে টি সময় পরে আমরা বেগের মানটাও পেয়ে যাব শিক্ষার্থীরা। এবার টি সময় পরে হ্রাসের সরণ কত, তাহলে এই মানটাকে বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ স্লাইডে, তোমাদের এখানে এই সমীকরণটা সম্পর্কে ধারণা আছে যে এই অবস্থান ভেক্টর যদি r হয়, তাহলে অবস্থান ভেক্টর যদি বের করতে বলে, তাও আমরা এখান থেকে বের করতে পারবো x i y z, যেখানে x হচ্ছে x নট vx নট t প্লাস হাফ ax t স্কয়ার। তোমরা এই সমীকরণে তো এই মানগুলো তোমাদের আগের যে সেলগুলো আছে ওখান থেকে যদি আমরা ছক থেকে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আনুভূমিক সরণের মান পাবো v নট cos থিটা t। এই জাস্ট তোমরা t এর মান যদি জানো, আনুভূমিক সরণের মানও তোমরা এখান থেকে পেতে পারো, কারণ এটা হলো নিক্ষেপণ বেগ আর এটা হলো নিক্ষেপণ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার উল্লম্ব সরণের মান বের করার বিষয়ে যাচ্ছি। তাহলে তোমরা সেখান থেকে দেখো আমরা এখানে যেটা করব, তাহলে এখানে y এর সমীকরণটা দাঁড়াচ্ছে, দেখো y y নট vy নট t প্লাস হাফ a y t স্কয়ার তো এই ক্ষেত্রে এই যদি মানগুলো বসিয়ে দিই দেখো, তাহলে সমীকরণটা দাঁড়াবে কি, তাহলে এটা 0, তাহলে এই 0 মান বসালে তাহলে এরপর থেকে v নট sin থিটা t হাফ gt স্কয়ার। তুমি এখান থেকে কতটুকু করে সরবে টি সময় পরে তা কিন্তু এই সমীকরণ দ্বারা তুমি বের করতে পারো অনায়াসই। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে যদি আমরা তাহলে এইটা একটা সমীকরণ, তোমরা এই সমীকরণের সাহায্যে টি এর মান যদি জানা থাকে এবং নিক্ষেপণ কোণ নিক্ষেপণ বেগের মান জানো, ও উল্লম্ব সরণের মানটা পেতে পারো। এখন তোমার মনে করো টি এর মান দেয়া নেই, শুধু আনুভূমিক সরণের মান দেয়া আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, তাহলে আমরা উল্লম্ব সরণের যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণ থেকে আমরা টি এর মানটা বের করব। টি এর মানটা এই সমীকরণে বসিয়ে দেব, টি এর মান তাহলে এই সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে দেখো শিক্ষার্থীরা এর থেকে আসবে, তাহলে এখান থেকে আসবে tan থিটা x মাইনাস g 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা, এই মানটা পাওয়া যাবে। এটার সাথে তোমরা x স্কয়ার আসবে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এই মানটা বললে তুমি কিন্তু অবস্থান ভেক্টরটা পেয়ে যাচ্ছ। যদি বলে p বিন্দুর অবস্থান বের করো, তাহলে এই অবস্থানের স্থানাঙ্কও তুমি বের করতে পারো, কারণ x এর মান আর y এর মান তুমি পেয়ে যাবে। তাহলে যেভাবে প্রশ্ন আসে তোমরা এই x আর y এর মান বের করার মাধ্যমে এটার উত্তর করতে পারবে। এখন আরেকটি বিষয়ের আমি তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখন এই সমীকরণ যেহেতু একটা নির্দিষ্ট ব্রাশের জন্য এখানে কিসের মান, এখানে দেখো থিটার মান এবং অনুভূমিক আর নিক্ষেপণ কোণ এই দুইটার মান একই থাকে।
তাহলে এই নির্দিষ্ট থাকে, তো যার ফলে আমরা একটা ধ্রুবক ধরতে পারি। এটা যদি আমরা b ধরি, এই tan থিটাকে আমরা b ধরি একটা ধ্রুবক, তাহলে bx মাইনাস, আর এই ধ্রুবক কারণ একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রাসের জন্য g v নট x এটা নির্দিষ্টই থাকে, তাহলে এটা আর একটা ধ্রুবক হিসেবে মান ধরতে পারি। তাহলে এটা এভাবে আসে। তাহলে এই যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই সমীকরণটা হচ্ছে একটি পরাবৃত্তের সমীকরণের অনুরূপ অথবা অধিবৃত্তের সমীকরণ। সেই জন্য আমরা বলতে পারি প্রাসের গতিপথ পরাবৃত্তাকার বা প্যারাবোলা। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এর থেকে তোমাদের সিদ্ধান্ত গাণিতিকভাবে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ দিতে পারো। তাহলে আমাদের এই সমীকরণটা বুঝতে পারলাম। তোমরা নিচে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, সেখানেও এই বিশ্লেষণগুলো দেয়া আছে, প্যারামিটারগুলো বা রাশিগুলো। তোমরা এর থেকে এই সূত্রগুলো আত্মস্থ করে আমরা পরবর্তীতে গাণিতিক প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এটা প্রয়োগ করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো প্রাসের গতির সমীকরণের আরো কতগুলো রাশির যে ব্যাখ্যাগুলো রয়েছে, আমরা কতগুলো রাশির ব্যাখ্যাগুলোতে চলে আসি। এখন প্রথম আসে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের কি শর্ত? দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন প্রাসটি চলে যায় মানে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে চলে গেলে y এর মানটা, তাহলে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে h নির্ণয়, সর্বোচ্চ উচ্চতার h নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে শর্তটি হলো এইটার ক্ষেত্রে vy তখন হবে 0 আর এটার ক্ষেত্রে y হবে h। এখন এটা কিভাবে পেতে পারি? তাহলে আমরা বেগের যে সমীকরণটি রয়েছে তাতে আমরা বসিয়ে দিলে vy vy নট প্লাস a। এখন এখানে আমাদের যেহেতু সরণের বিষয় রয়েছে, আমরা এই সমীকরণটি না দিয়ে আমরা সরণের যে সমীকরণ রয়েছে সেখানে বসাবো। তাহলে vy স্কয়ার vy নট স্কয়ার মাইনাস 2gy সমীকরণে বসিয়ে দিই। নিক্ষেপণ যেহেতু নিচ থেকে নিক্ষেপণ করেছি সেজন্য নিক্ষেপণ গতির সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে vy এর মান যদি 0 বসাই তখন এটা হবে v নট sin থিটা স্কয়ার, আর এখানে আসবে তখন 2g। যখনই এটা 0 বসাবো তখন y এর মানটা তখনই আমাদের বসাতে হবে h, আর এইটা বসালেই দেখো কাঙ্ক্ষিত দেখো ডান পাশে যে সমীকরণটি রয়েছে v নট স্কয়ার sin স্কয়ার থিটা ভাগ 2g, এই সমীকরণটি পেয়ে গেলাম। তাই এখন v এর মান যদি জানো আর থিটার মান জানো, তুমি সহজেই ওই নির্দিষ্ট স্থানের জন্য h এর মানটাও বের করতে পারবে এবং সেটাই সর্বোচ্চ উচ্চতার মান। বিচরণকাল। বিচরণকাল কি প্রিয় শিক্ষার্থীরা? বিচরণকাল হচ্ছে একটি বস্তুকে যদি ভূমি থেকে নিক্ষেপ করো, বায়ু শূন্যে যতক্ষণ অবস্থান করবে সেই কাল ব্যবধানকে বোঝাবে। তাহলে বিচরণকাল যদি হয় সেক্ষেত্রে আমরা যদি শর্তটি বসাতে চাই তাহলে আমরা এখানে কোন সমীকরণটিকে বসাবো? এখানে দেখো বিচরণকালের ক্ষেত্রে দেখো এই প্রাসটা এখান থেকে এসে আবার এখানে পতিত হবে, যার ফলে y মানটা তখন হয়ে যাবে 0। শর্তটা হচ্ছে কি? তখন y মানটা 0 হবে। তখন আমরা t এর মানটা বসাতে পারি ক্যাপিটাল T। ক্যাপিটাল T কে বিচরণকাল হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যদি সমীকরণ আমরা কোন গতির সমীকরণে যাব? t এবং সরণের সাথে সময়ের যে সমীকরণ, তাহলে সময়ের সাথে সমীকরণটা রয়েছে y vy নট t প্লাস হাফ g t স্কয়ার। এখন দেখো সমীকরণে এখন যেটা নিক্ষেপণ করা হয়েছে এটা মাইনাস j হবে। তাহলে এই ক্ষেত্রে যদি সমীকরণটা বসিয়ে দাও 0 v নট sin থিটা নট t হাফ gt স্কয়ার, এই সমীকরণটি যদি বসিয়ে দেই দেখো এখান থেকে আমরা সরলীকরণ করে এই সমীকরণটা পাবো v নট sin থিটা 2 v নট sin থিটা বাই g। তাহলে এইটা হলো বিচরণকালের সেই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা বিচরণকাল কি নির্ণয় করতে পারলাম। এবার রাশিটি যখন ভূমি থেকে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লেগেছিল, এই জন্য আমরা শর্ত দিতে পারি সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সাথে সাথে এর উল্লম্ব
বেগের উপাংশ হবে 0। এক্ষেত্রে আমরা টি এম বা ম্যাক্সিমাম দিয়ে এটাকে সূচিত করতে পারি। এক্ষেত্রে আমাদের যে গতি সমীকরণটি রয়েছে ভি ওয়াই নট মাইনাস জিটি, তো এই সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে টি ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য যে সময় লাগবে আমরা এটা বের করতে পারি। এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা বিচরণকাল যে ছিল তার অর্ধেক। তাহলে ওঠার সময় যদি মোট বিচরণকালের অর্ধেক হয় তাহলে নামার সময় লাগবে উঠতে যে সময় লেগেছিল নামতে কি সময় লেগেছিল। তাহলে নামার এ থেকে সর্বোচ্চ উচ্চতা এ বিন্দু থেকে ভূমিতে পতিত হয় যে চূড়ান্ত বিন্দু রয়েছে সেখানে আসতে যে সময় লাগবে তা হলো বিচরণকালেরই অর্ধেক। এটাই আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট জি এর মান। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো পরবর্তী আরেকটি রাশিতে যাই, আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা তোমরা এর আগে আমি সংজ্ঞা দিয়েছিলাম যে সর্বোচ্চ আনুভূমিক সরণ। এই সেই সর্বোচ্চ আনুভূমিক সরণ মানে অর্থাৎ যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে আবার ভূমিতে যে ফিরে আসবে সেই বিন্দুর মধ্যবর্তী যে আনুভূমিক দূরত্ব, সেই আনুভূমিক দূরত্বটা আমরা এক্ষেত্রে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়াই মান 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা টাইম লাগবে বিচরণকালের সমান। আর তখন আনুভূমিক সরণ বা যে আনুভূমিক যে সরণের মান তখন এটা আর লিখতে পারি বা হরিজন্টাল রেঞ্জ হিসেবে আর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যে আমাদের গতি সমীকরণ পেয়েছিলাম রাশির ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে সেই সমীকরণটা হবে y = tan থিটা x মাইনাস জি এক্স স্কয়ার 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই মানটি যদি আমরা বসিয়ে দিই y এর মান 0 ধরে তখন r x এর মানটা r হয়ে যাবে। তাই এইভাবে করে আমরা সরলীকরণ করে এখানে আর কাটা যাবে, তাহলে r এর মানটা যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবং তোমরা জানো 2 sin থিটা cos থিটার মানকে লিখতে পারি আমরা 2 sin থিটা 2 থিটা। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলে আমরা r এর একটি সমীকরণ পেয়ে যাই শিক্ষার্থীরা। তাহলে এটা কি বলা হয় আনুভূমিক পাল্লা। এখন এই মানটাকে সর্বোচ্চীকরণ করতে হবে কোনো একটি রাশিতে। তোমরা খেয়াল করবে গাণিতিকভাবে যে যদি sin থিটা cos থিটা এই অনুপাতগুলো থাকে এই মানগুলোর সর্বোচ্চ মান হলো 1। তাহলে এই মানটাকে যদি বসিয়ে দাও 1 তাহলেই ওই মান যে সংশ্লিষ্ট মানটি সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা sin 2 থিটার মানটাকে আমরা 1 করে দিলেই এই মানটাকে সর্বোচ্চ করতে পারি, সেটা আমরা এই শর্তে বসিয়েছি। তাহলে এই মানটা যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে আমরা থিটার মানটা আমরা পেয়ে যাই 45 ডিগ্রি। তাই 40 থিটা যদি 45 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে sin 90 হয়ে যায়, sin 90 মান হয় 1। তাহলে এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানটা এটা পেতে পারি। তাহলে আমাদের এই সমীকরণগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমরা নিচের চিত্রটাও তোমরা লক্ষ্য করে দেখো বিষয়গুলো দেয়া আছে যে গতির স্বরূপগুলো কোথায় কিরকম পরিবর্তন হয়। তোমরা সেই সহযোগিতা করবে এবং সাথে বই খুলে এবং খাতার মাধ্যমে তুমি বই খাতা দিয়ে প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এই বিষয়গুলোকে আরো সহজভাবে তোমরা বোধগম্য করে তুলতে পারো। এরপর আসো সূত্রের প্রয়োগ। সূত্রের প্রয়োগগুলো রাশির অঙ্কের যেহেতু সূত্রগুলো খুবই সুনির্দিষ্ট, এইখান থেকে আমরা নির্দিষ্ট সূত্রগুলো বসিয়ে দিলেই মানগুলো পেতে পারি। একটি অঙ্ক দিয়ে আমি অনেকগুলো অঙ্কের কথা অবতারণা করেছি। এখানে 7টি অঙ্ক দেওয়া আছে। দেখো সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, পাশে তোমাদের রেজাল্টটা দিয়েছে, তোমরা মানগুলো বসিয়ে এখানে আমাদের প্রয়োজন হবে। দেখো 1 নম্বর অঙ্কটায় দেখো বিচরণ, এখানে দেখো সর্বোচ্চ উচ্চতার যে সমীকরণটা রয়েছে যে সমীকরণের মানটা ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, জি হিসেবে 9.8 অভিকর্ষ ত্বরণের মানটা বসিয়ে দিবে। এখান থেকে তোমরা ফলাফল হবে 34.44 মিটার। ক্যালকুলেটর ইউজ করেই তোমরা সহজেই পারো, কারণ এই মানটা দেয়া আছে কত তোমরা দেখো এখানে নিক্ষেপণ কোণের মান দেয়া আছে, এখানে দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড আর থিটার মান দেয়া আছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি দেয়া আছে, এখানে দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানগুলো বসালে আমরা ফলাফলগুলো পেয়ে যাব। এবার 2 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছ ফুটবলের বিচরণকাল নির্ণয় করো। তো বিচরণকালের সূত্রটা তোমরা বসিয়ে দাও ভি নট সাইন থিটা বাই জি। এক্ষেত্রে আমাদের যে সমীকরণটা পাবো 5.35 সেকেন্ড। এই মানটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করো। আচ্ছা, এরপরে শিক্ষার্থীরা তোমরা দেখো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি ম্যাক্সিমাম, এটা বিচরণকালের অর্ধেক যে সময়টা পাবা তার অর্ধেক করে দিলে যাবে, বা এই সমীকরণের যে মূল সূত্রটা রয়েছে সেখান থেকেও তোমরা বের করতে পারো। এরপর তার এই ফলাফলটা পাবা 2.65 সেকেন্ড। এবার দেখো শিক্ষার্থীরা 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো ফুটবলের আনুভূমিক পাল্লা নির্ণয় করো।
এখন ফুটবলের আনুভূমিক পাল্লা নির্ণয় করার যে সূত্রটি রয়েছে তাও তোমাদের এইমাত্র আমরা আলোচনা করেছি, ভি নট স্কয়ার সাইন টোয়াইস থিটা বাই জি। এখানে তুমি সমীকরণগুলো বসাও, এখানে 30 আর এই থিটার মান দেয়া আছে 60, এটা বসিয়ে দিলে আর এর মান পাওয়া যাবে। এবার আসো ফুটবলের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লার জন্য আর ম্যাক্সিমাম, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি ভুল করে থিটা বসাতে পারবে না, কারণ থিটা বসাতে গেলে তোমাদের ভুল হবে। সেই ক্ষেত্রে আমরা এটা করার ক্ষেত্রে তোমরা ভি নট স্কয়ার আর এখান থেকে জি, তাহলে এই সমীকরণটা তুমি বসিয়ে দিলে আমাদের এই ক্ষেত্রে যে ফলাফলটি পাবো, তাহলে সেই সময় তোমরা দেখতে পাচ্ছ আনুভূমিক পাল্লা পাবো 91.84 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আর আগেরটা ছিল 79.53 মিটার। এভাবে পরের যে অঙ্কটি রয়েছে x এর y এর মানটা কত, তাহলে x আর y এর যে অনুভূমিক সরণের একটা t এর সাথে সম্পর্কিত আর একটা হলো এর সাথে সম্পর্কিত, সেই সমীকরণটা তোমরা বের করতে পারো। তাহলে আমরা শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কিভাবে বের করব, y ইকুয়াল টু এখানে tan থিটা x g x স্কয়ার 2 v নট স্কয়ার cos থিটা স্কয়ার। এই মানটা যদি বসিয়ে দাও তাহলে এই সবগুলো মানই তোমার জানা মান আছে, এখান থেকে তোমরা বসিয়ে দিলে আমাদের ফলাফল পাবো 25.93 মিটার। ক্যালকুলেটর প্রেস করে তোমরা করতে পারো। এবার 7 নম্বর অঙ্কটি দেয়া আছে 0.5 সেকেন্ড পরে বেগ কত হবে। এই বেগের যে সমীকরণটি রয়েছে আমরা যে চার্টে যে সূত্রগুলো পড়েছিলাম সেখান থেকে তোমরা এই বেগের মানটা বের করবে, কারণ এটা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যে বেগ, তাহলে এই ক্ষেত্রে যে বেগটা বের করবা, তাহলে আমরা দেখি বেগের সমীকরণে আমরা বের করব হচ্ছে v ইকুয়াল টু vx স্কয়ার vy স্কয়ার j। তাহলে এখান থেকে আমরা যদি সমীকরণটা বের করি তাহলে এখানে vx এর মানটা বের করো, v নট cos থিটা এই মানটা বের করবা, সেটা বের করবা। আর একটা হলো vy, তাহলে সেখান থেকে বের করবা v নট sin থিটা মাইনাস gt। তাহলে এই t এর মান দেয়া আছে 0.5 সেকেন্ড। এই দুইটা মান বের করে এই সমীকরণে বসিয়ে দিলে তোমরা যে ফলাফলটি পাবে, তাহলে সেখান থেকে তোমরা মূল সমীকরণের ফলাফলে তোমরা যেতে পারবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাথে উত্তরে v এর মান 0.5 সেকেন্ড পরে বেগ হবে 25.87 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের গাণিতিক সমীকরণের উত্তরসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের রাশ সম্পর্কিত এই রকমের গাণিতিক সমীকরণগুলো আমরা সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিসের সময় আরো বেশি আলোচনা করব। এখন আমরা আরো একটি বিষয়ে রয়েছে, এখন আমাদের যেহেতু টপিকের ধারাবাহিকতায় এখন আছে বৃত্তাকার গতি বা কৌণিক গতি নিয়ে আলোচনা। আমি সংক্ষেপে আলোচনা করছি, আমরা পরবর্তী অধ্যায়ে এটা আরো বিস্তারিত আলোচনা করব। এখানে বৃত্তাকার গতি সম্পর্কে তোমাদের যে ধারণাটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বৃত্তাকার গতি কাকে বলে। কোন একটি বস্তু, এখানে দেখতে পাচ্ছ স্লাইডে সংজ্ঞাটা দেয়া আছে, কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকে তবে বস্তুর এই গতিকে বৃত্তাকার গতি বা কৌণিক গতি বলে। কৌণিক গতি বলা হয় কারণ হচ্ছে এটা কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ করে ঘুরতে থাকে, পরিধি থেকে ঘুরতে থাকে, তাহলে এই জন্য বৃত্তাকার গতিকে কৌণিক গতি বলা হয়। এবার দেখো সমকৌণিক গতি কি। কোন একটি বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল অবস্থায় যদি সমদ্রুতিতে ঘুরতে থাকে তাহলে এই গতিকে, বস্তুর গতিকে বলা হবে সমকৌণিক গতি। এবার বৃত্তাকার গতি জানার জন্য আমাদের কয়েকটি এখানে সমীকরণ, গতি সমীকরণ জানার প্রয়োজন আছে। দেখো প্রথম হলো ব্যাসার্ধ ভেক্টর। তোমরা জানো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর অবস্থান ভেক্টরটি ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এটাকে r দ্বারা সূচিত করা হয়, r ভেক্টর দ্বারা। এরপর আসে কৌণিক সরণ। এখন কৌণিক সরণ কাকে বলে? কৌণিক বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে যে অবস্থান ব্যাসার্ধ ভেক্টরের পরিবর্তন ঘটে, একটি অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে যায়, তাকে বলা হয় কৌণিক সরণ। কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগ, এখন কৌণিক বেগের ক্ষেত্রে কি, তাহলে বৃত্তাকার পথে কোনো ঘূর্ণনশীল বস্তুর কৌণিক একক সময়ে যে পরিমাণ কৌণিক সরণ ঘটে, এখন যে পরিমাণ কৌণিক সরণ, তাহলে আমরা তাৎক্ষণিক কৌণিক সরণ দেখাতে পারি। তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে এই সমীকরণটা যদি হয় তাহলে ওমেগা ইকুয়াল টু
আমরা লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এটা লিমিট দিয়ে বসালে তাহলে ডেল্টা আমরা এখান থেকে দেখাতে পারি। তোমরা এখানে যদি বসাও তাহলে আমরা এখানে দিতে পারি ডেল্টা থিটা বা ডেল্টা টি, এটা ডিফারেনশিয়াল ফরম্যাটে যদি আমরা লিখি বা নিয়মে লিখি তাহলে ডিটি লেখা যায়। এইভাবে কৌণিক তাৎক্ষণিক কৌণিক ত্বরণ যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে এটাকে আবার আলফা দ্বারা সূচনা করা হবে। তাহলে এটাকে লিখব ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ওমেগা ডেল্টা টি। এখান থেকে আমরা লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি। এভাবে প্রকাশ করা যায়। এভাবে তাহলে আমরা বুঝতে পারলাম রাশিগুলো কি, কৌণিক ত্বরণের রাশিগুলো। আসলে এখানে বৃত্তাকার গতির ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো চলে আসছে। এবার দেখো শিক্ষার্থীরা, কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক আমাদের গতির আলোচনা করতে গিয়ে এখানে ঘূর্ণন গতির বিষয় বস্তুগুলো থাকে, এখানে সরলরৈখিক গতিরও বস্তুগুলো থাকে। তাহলে এদের গতিগুলো যদি ব্যাখ্যা করতে চাই তাহলে সেক্ষেত্রে এটাকে সমন্বয় করার প্রয়োজন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সমীকরণটি দেখাই তাহলে কৌণিক বেগ, তাহলে আমরা এখান থেকে বৃত্তাকার পথে যদি একবার একটা বস্তু একটা এই অবস্থান থেকে ঘুরে আবার এই অবস্থানে আসে তাহলে এদের যে কৌণিক সরণ ঘটে, কৌণিক সরণ থিটা ইকুয়াল টু লিখব 2 পাই। আর রৈখিক সরণ হবে এক্ষেত্রে হবে রৈখিক সরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এখানে দেখো আমরা এস দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটা পরিধি সমান, কারণ একবার ঘুরে চক্র বৃত্তাকার পথে ঘুরলে পরিধি সমান, এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে সময় হচ্ছে কাল ব্যবধান। তাহলে অতএব কৌণিক বেগ কৌণিক সরণ ভাগ সময়, তাহলে আমরা এখান থেকে সমীকরণটাকে লিখতে পারি 2 পাই বাই টি। কারণ হলো বিচরণকাল একবার একটি চক্র সম্পূর্ণ করলে বিচরণকাল সময় চলে আসবে। এবার যদি রৈখিক বেগ বের করি তাহলে সেক্ষেত্রে সমীকরণটা s বাই টি, তাহলে সেক্ষেত্রে আসবে 2 পাই আর, তাহলে এই 2 পাই আর ভাগ টি। তাহলে এই সমীকরণটা আসলে 2 পাই আর ভাগ টি। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এটা আসবে। তাহলে এটা হলো কৌণিক বেগ, এটা হলো রৈখিক বেগ। দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এখানে 1 আর এটাকে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি 2 ভাগ 1, তাহলে ভাগ করলে আমরা কি সমীকরণ পাবো v ওমেগা r। তাহলে এভাবে একটা সম্পর্কিত সমীকরণ পাই। এখন যদি ভেক্টর রূপে ডানহাতি স্ক্রু নিয়মে এটাকে যদি বসাতে পারি তাহলে তোমরা জানো বৃত্তাকার পথে যখন ঘোরে তাহলে এই যে বৃত্তাকার পথে ঘুরে সবসময় রৈখিক বেগের দিক হয় ওই বিন্দুতে সংশ্লিষ্ট স্পর্শক বরাবর, যে মুহূর্তে অবস্থান করবে তার স্পর্শক বরাবর, এদিকে অবস্থান করলে স্পর্শক, এদিকে অবস্থান করলে তার স্পর্শক বরাবর। ঠিক আছে, তাহলে এটা হলো রৈখিক বেগের দিক। প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, বেগের মান যদিও এক থাকে কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। এখন কিন্তু এখানে কৌণিক বেগের দিক হয় সর্বদা কি হয় উল্লম্ব বরাবর, অবিলম্ব যে পথে ঘুরবে তার উল্লম্ব বরাবর। তাহলে সেই ক্ষেত্রে যদি ডানহাতি স্ক্রু নিয়মে ভেক্টর রূপে বসাই তাহলে v ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস r হবে। এটা বিপরীতভাবে লেখা সম্ভব নয়, তোমরা জানো ভেক্টর গুণনের নিয়মে বিনিময় মানে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এখানে সম্পর্কটা তোমাদের স্ক্রিনে দেয়া আছে। এ কে রৈখিক ত্বরণ বলা হয় এবং আলফা কে কৌণিক ত্বরণ বলা হয়, তাহলে এদের সম্পর্ক হলো a ইকুয়াল টু আলফা আর। এভাবে আমরা বিষয়টা বের করতে পারি, এটা প্রমাণও আছে, আমরা ব্যাখ্যায় দেওয়ার জন্য পরবর্তী ক্লাসে আমরা যাব। এখন আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের এখানে দেয়া আছে কৌণিক বেগ প্রকাশ করার জন্য। এখানে দেখো আরপিএস আর আরপিএম এই রাশিগুলো দেয়া আছে। আরপিএস মানে কি রিভলিউশন পার সেকেন্ড, তাহলে r1 rps, তাহলে rps মানে 1 রিভলিউশন মানে চক্র বাই পার সেকেন্ড 1 সেকেন্ড। তাহলে এখানে রিভলিউশন মানে কি 2 পাই রেডিয়ানে যদি প্রকাশ করি, একবার চক্র যদি একটা রিভলিউশন দেয় তাহলে এটা, তাহলে এভাবে আমরা কৌণিক বেগকে প্রকাশ করতে পারি। আর পরেরটা হলো আরপিএম রিভলিউশন পার মিনিট, তাহলে সেভাবে মিনিট দ্বারা ভাগ হবে, তাহলে আরপিএম যখন হবে তখন এটা হবে 60 সেকেন্ড। এভাবে আমরা ঘড়ির কাঁটার হিসাবগুলো অঙ্কগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার সর্বশেষ যে টার্মটিতে রয়েছে পথটি সেটি হচ্ছে কেন্দ্রমুখী পথ। বৃত্তাকার পথে যখন কোনো কিছু ঘূর্ণনশীল থাকে কেন্দ্রের দিকে একটি টান বল কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, এই বলটিকে আমরা বলি
কেন্দ্রমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বলের কারণে যেখানে কেন্দ্রমুখী ত্বরণ হয়, তাহলে এই ত্বরণটিকে আমরা সংজ্ঞায়ন করতে গেলে এভাবে করতে পারি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল হয় তাহলে কেন্দ্রের দিকে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে কেন্দ্রমুখী ত্বরণ বা ব্যাসার্ধমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ বলা হয়। তাহলে এই ত্বরণগুলোকে প্রকাশ করার জন্য একটি গাণিতিক সমীকরণ আমরা স্ক্রিনে তোমাদের দেওয়া আছে, তোমরা খাতায় নোট করে নাও। এখানে আমরা যাই, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হলো কেন্দ্রের দিকে হয়। তাহলে এই যে কেন্দ্রমুখী ত্বরণ AC পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি v² r। এখন এই সমীকরণগুলো বিভিন্ন রাশিতে v = ওমেগা আর v = ওমেগা এই রাশিতে পরিবর্তন করে যদি লিখতে চাই তাহলে ব্যবহৃত ওমেগা² r এবং ওমেগা r। এবার ভেক্টর রূপে যদি দেখাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা² r ভেক্টর। এখন এই r ভেক্টর হলো ব্যাসার্ধ ভেক্টর, যার দিক হচ্ছে পরিধির দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে, এবং কেন্দ্রমুখী দিক হচ্ছে কেন্দ্রের দিকে। এরা পরস্পর কি বিপরীতমুখী, এজন্য এখানে ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই সমীকরণটাও তোমরা দেখতে পেলে। এখন আসলে কেন্দ্রমুখী ত্বরণ আসলে এটাকে অলিক ত্বরণও বলা হয়, কারণ এইরূপ ত্বরণ যে কেন্দ্রমুখী বলের জন্য হয়, যে ত্বরণটি আসলে বাস্তবিক ক্ষেত্রে আমাদের অন্য বল দ্বারা কার্যকর হয়ে এটাকে ক্রিয়াশীল থাকে এবং এই ত্বরণের সৃষ্টি করে। আমরা এই ব্যাখ্যাগুলো পরবর্তী ক্লাসরুমে যাব। তাহলে তোমরা বৃত্তাকার গতির আলোচনার পরবর্তী ক্লাসরুমে তোমরা ক্লাসরুমে সংযুক্ত থাকবা এবং জানতে পারবে। আজকে আমরা তাহলে বাসার তোমাদের কাজ দিয়ে দিচ্ছি ক্লাস সংক্রান্ত, তোমরা এই কাজগুলো বাসায় ঠিকমতো করবে। সকলে এই পর্যন্ত সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।